রয়েছে যার নাম হচ্ছে মক্সো পাংচার থেরাপি। এই মক্সো পাংচার থেরাপিটা কি করে না, আমাদের যে নার্ভ এন্ডিং পয়েন্ট পায়ের তালুতে রয়েছে সেখানে এই মেশিনটা যখন চলে না, এইরকম যদি আপনি হাত বা পা রাখলেন, ধরুন পা রাখলেন, এখানে কি হবে, একটা ভাইব্রেশন ক্রিয়েট হবে। সেই ভাইব্রেশনটা কতবার হয়, প্রতি মিনিটে 7200 বার ভাইব্রেশন হয়। বুঝতে পারলাম? এই মেশিনটা প্রতি মিনিটে 7200 বার ভাইব্রেশন করে এবং যত ভাইব্রেশন হবে ততবার আপনার ওই আকু পয়েন্টের উপরে পেনিট্রিয়েশন হবে। যত বেশি পেনিট্রিয়েশন হচ্ছে তত ওই নার্ভাস সিস্টেম বরাবর আপনার অর্গানগুলোকে অ্যাক্টিভেট করছে। এবং তার সঙ্গে সঙ্গে কি হয়, আমাদের শরীরে যখন দেখবেন একটা সুস্থ মানুষ আর অসুস্থ মানুষ দুটোর মধ্যে একটা ফারাক খুঁজে পাওয়া যায়। কি জানেন? একটা সুস্থ মানুষ যদি হয় তার বডি টেম্পারেচার সব জায়গায় সমান থাকে, আর যদি একটা অসুস্থ মানুষ হয় তার বডি টেম্পারেচার সব জায়গায় সমান থাকবে না। অনেক সময় দেখবেন অনেকের জ্বর হয়, তাই না? জ্বর, বাচ্চাদের জ্বর হতে আমরা তো দেখেছি, বাচ্চা জ্বর হলে দেখবেন কোমর থেকে নিচের দিকটা ঠান্ডা, উপরের দিকটা গরম, এরকম দেখেছেন আপনারা? কপালটা প্রচন্ড গরম, হাতটা ঠান্ডা, তার মানে তার বডি টেম্পারেচারটা সব জায়গায় সমান নেই। তো এটা অসুস্থতার একটা সিমটম। তো এই যে টেম্পারেচারটাকে পুরোপুরি ব্যালেন্স করে দিতে পারে সেটা হচ্ছে মক্সো পাংচার থেরাপি। আমরা তো জানি যে আগের দিনে ডায়রিয়া হলে বাবা মা বা ঠাকুরদা ঠাকুমা কি করতো, যখন হিমাঙ্ক অবস্থায় আসতো, অর্থাৎ যখন বডি টেম্পারেচার একেবারে লস হয়ে যেত, তখন কি করতেন, সরিষা তেল গরম করে পায়ের তলায় বা হাতের তালুতে ঘষতেন, তাই না? এটা ঘষার অর্থ হচ্ছে ওই ঘর্ষণের মাধ্যমে একটা তাপ তৈরি হবে, যে তাপটা ওই নার্ভাস সিস্টেম বরাবর শরীরে সঞ্চালিত হবে, গিয়ে ওখানে টেম্পারেচারকে ব্যালেন্স করবে। সেই জন্য ওই তেলটা দেওয়া হতো। এর সায়েন্সটা বোঝা গেল? তো এইভাবে এই পাঁচখানা থেরাপি যৌথভাবে কাজ করে। এবং আজকের দিনে যে লাইফস্টাইল ডিজিজ গুলো রয়েছে, সেই রকম ডিজিজ গুলোর মধ্যে আমি যেটা আলোচনা করলাম, হার্ট ডিজিজ, তার সঙ্গে আর্থ্রাইটিস, অস্টিওপোরোসিসের মতো রোগগুলো নিয়ে আলোচনা করলাম। সেখানে 100% বাই রুট কিওর করতে পারে, নট কেয়ার। আমরা এখান থেকে কি করি, 100% বাই রুট কিওর করি। ঠিক আছে? যেমন আমি হার্টেরটা দেখাচ্ছিলাম, যে ব্লকেজ হয়েছে ওখানে কি বলা হচ্ছে, বাইপাস করতে হবে। কিন্তু বাইপাস করে যে নতুন যে পথটা তৈরি করা হলো, তাহলে সেখানেও তো ব্লকেজ আসতে পারে, কারণ সেখানেও তো কোলেস্ট্রল জমতে পারে। অ্যাকচুয়ালি প্রবলেমটা তো পাইপের মধ্যে ছিল না, ছিল কোথায়, ব্লাডের মধ্যে। তাহলে সেই ব্লাড ফ্যাটটা যেটা বাড়ছে, তাহলে সেটাকে যদি আমি নিয়ন্ত্রণ করতে পারি, তাহলে তো আমার পাইপ চেঞ্জ করার কোনো প্রয়োজন হয় না, সেই জায়গাটা হয়। তো এই দুটো ডিজিজ নিয়ে আমি আপনাদেরকে ব্যাখ্যা করে বললাম। আরো একটা ডিজিজ আমি আপনাদেরকে বলবো এই প্রসঙ্গে। আরো একটা কথা বলার, যেটা আমি ছেড়ে যাচ্ছিলাম, হঠাৎ করে মনে পড়ে গেল। এই এইচএমবি ক্যালসিয়াম ছাড়া আরো একটা ক্যালসিয়াম আমাদের আছে, যেটা হচ্ছে কোরাল ক্যালসিয়াম, যেটা হচ্ছে সামুদ্রিক ঝিনুকের গুঁড়ো থেকে র ম্যাটেরিয়ালস নিয়ে এইরকম একটা ক্যালসিয়াম তৈরি করা হয়, যার নাম হচ্ছে কোরাল ক্যালসিয়াম। সেই কোরাল ক্যালসিয়াম সায়েন্টিস্টরা রিসার্চ করে দেখেছেন যে এটা শরীরে ভীষণভাবে অ্যাবজর্পশন হয়, এবং এটার ফলে কি হয়, ক্যালসিয়াম ডেফিসিয়েন্সিটা ঠিক হতে পারে উইথাউট ব্যাড সাইড এফেক্ট। বুঝতে পারলাম? এই জিনিসটা হয়। আর লাস্ট আমি আরো একটা ডিজিজ নিয়ে এখানে আলোচনা করে দেবো, কয়েক মিনিট, 3-4 মিনিট একটু বলবো, বলে আমি বিসিএম এর আলোচনাটা শেষ করব। দেখুন, আজকের যদি বলি সারা পৃথিবীতে দ্বিতীয় বৃহত্তম রোগ কি, তাহলে আপনারা কি বলবেন? সেটা হচ্ছে সুগার বা ডায়াবেটিক। এবার আপনারা এখানে যারা আছেন, কে কে ডায়াবেটিক পেশেন্ট আছে, কে সুগার হাই আছে, কার কার? তো এখানে একজন স্যারের আছে, এই মাসিমার আছে, আর কারোর আছে? আর কারণ নেই, মানে ওনাদের সুগার হাই আছে। আর সুগার আছে কাদের? সুগার সবাই আছে। তার মানে সুগার ছাড়া মানুষ বাঁচবে না, সুগার সবাই থাকতে হবে। সুগার আমাদের ব্যালেন্সে থাকা দরকার। এখানে যারা মেডিকেল পার্সন আছেন তারা তো সবই জানেন, আর যেহেতু এখানে সব ধরনের মানুষ আছেন, সব লেভেলের মানুষ আছেন, আমি তাদের জন্য বলবো। আর আপনাদেরও একটু শুনে নিতে হবে, কারণ ওনাদের জন্যই বলছি, কারণ আপনারা মেডিকেল পার্সন, আপনারা অবশ্যই জানেন। ঘটনা হচ্ছে, একটা মানুষের খালি পেটে যে সুগার, যেটা হচ্ছে ফাস্টিং সুগার বলা হয়, সেই সুগারের কত থাকে জানা আছে আপনাদের? সাধারণ যারা আছেন, কত থাকে? সাধারণত 70 থেকে 110 বা 80 থেকে 100 এইরকম বলা হয়। ঠিক আছে? এটা কম বেশি অল্প হতে পারে। আর আরেকটা আছে পিপি সুগার বলা হয়, বা পোস্ট প্যারেন্ডিয়াল সুগার বলা হয়, সেটা সাধারণত 100 থেকে 140। এটা হচ্ছে সাধারণ একটা রেঞ্জ বলে ধরা হয়। কেমন? এবারে যদি ধরুন এই রকম হয়ে গেছে 200, এই পিপি সুগারটা 200 থেকে 240 এর মধ্যে হয়ে গেছে, তাহলে কি বলবেন? তখন আমরা তাকে ডায়াবেটিক পেশেন্ট বলবো। আচ্ছা, যদি এটা 140 হয়ে যায়, তাহলে কি আমরা 140 বা 160 হলো, আপনি ডায়াবেটিক পেশেন্ট বলবেন? শুধু ভরা পেটে নয়, ধরুন খালি পেটে 140, এখানে নয়, ধরুন তার হয়ে গেল 160 হয়ে গেল, আপনি ডায়াবেটিক পেশেন্ট বলবেন?
না, এখানে আপনি ডায়াবেটিক পেশেন্ট নাও বলতে পারেন, তার কোনো খাদ্য খাবারের প্রবলেম থেকে হঠাৎ করে হাই হয়ে যেতেও পারে। আপনি একদিনে 1 কেজি গোল্লা খেয়ে নিয়েছেন বা কোনো মিষ্টি খেয়ে নিয়েছে, কারোর বন্ধুর সঙ্গে কম্পিটিশন করেছেন, সেখানে সুগারটা বেড়ে গেল, এটা কিন্তু ডায়াবেটিক নয়। ঠিক আছে, এই জন্য একটা টেস্ট হয় আপনি সত্যিকারের ডায়াবেটিক পেশেন্ট কিনা, তার জন্য একটা টেস্ট হয়, কি নাম সেটা? HbA1c। এই টেস্টটা করা হয়। এই টেস্ট করার পরে যদি এটা 7 থেকে বেশি হয়ে যায় তাহলে আপনি ডায়াবেটিক পেশেন্ট। বুঝতে পারলাম? তাহলে আপনি ডায়াবেটিক পেশেন্ট। আর যদি 7 থেকে কম থাকে তাহলে আপনি ডায়াবেটিক পেশেন্ট নয়, কেবলমাত্র আপনার খাবারটাকে নিয়ন্ত্রণ করুন, আপনি সুস্থ হয়ে যাবেন। বুঝতে পারলাম? তার মানে সবসময় 160 হলেই যে আপনি ডায়াবেটিক পেশেন্ট তার জন্য হতাশায় ভুগবেন এরকম ভাবার কোনো কারণ নেই। যদি আপনি HbA1c টেস্ট করার পরে যদি দেখেন যে সেটা 7-এর নিচে আছে, তাহলে আপনার চিন্তা করার কিছু নেই, আপনি খাবারটাকে কন্ট্রোল করুন, ঠিক হয়ে যাবে। সাধারণত কি বলা হয় যে ডায়াবেটিক পেশেন্ট যদি হন তাহলে আপনার মাটির নিচের জিনিস খাওয়া যাবে না, তার সঙ্গে মিষ্টি জাতীয় খাবার একটু কম খেতে হবে, এই ধরনের সাজেস্ট করা হয়। তো আপনি যদি সেটা নিয়ন্ত্রণ করতে পারেন আপনার ঠিক হয়ে যাবে। বুঝতে পারলাম? তো আসুন এবারে আমি জানবো যে সুগারটা কিভাবে হয়। জানতে চান তো আপনারা নাকি? হল সবাই চুপ করে গেছেন, তাহলে কি ভালো লাগছে না? আচ্ছা, ভালো লাগছে না কার কার একটু হাত তুলবেন। সবার ভালো লাগছে? তো আসুন তাহলে সুগারটা নিয়ে একটু আলোচনা করা যাক। সুগার কিভাবে হয় না, দেখুন আমাদের শরীরে একটা অর্গান আছে, তার নাম হচ্ছে প্যানক্রিয়াস। ঠিক আছে, তার নাম হচ্ছে প্যানক্রিয়াস বা ইংরেজিতে বলা হয় অগ্ন্যাশয়। এই প্যানক্রিয়াসের 3টে পার্টে ভাগ করা হয়। হ্যাঁ, মূল বডি একদিকে মাথা, একদিকে পা, এইরকম ভাবে আপনারা নিতে পারেন, সাধারণত তাদের মতো করে বলতে হবে। তো এইটা একটা প্যানক্রিয়াস। কি বললাম? প্যানক্রিয়াস, বাংলায় যাকে বলা হয় অগ্ন্যাশয়। এই প্যানক্রিয়াস থেকে একটা জুস নিঃসরণ হয় যাকে বলা হয় প্যানক্রিয়াটিক জুস। এই প্যানক্রিয়াটিক জুস থেকে কি হয়, এখান থেকে বিভিন্ন রকম সেল নিঃসরণ হয়। এই যে প্যানক্রিয়াটিক জুস আছে, এখান থেকে বিভিন্ন রকম সেল নিঃসরণ হয়। কি কি সেল? একটা বিটা সেল, আলফা সেল, গামা সেল, এইরকম ভাবে সমস্ত সেল ওখান থেকে নির্গত হয়। এখান থেকে যে সেলগুলো নির্গত হয় তার মধ্যে যে গুরুত্বপূর্ণ ভূমিকা নেয় যেটা হচ্ছে বিটা সেল। এই বিটা সেলটা কি করে? বিটা সেল থেকে ইনসুলিন হরমোন তৈরি হয়। ইনসুলিন হরমোন তৈরি হয়, যে ইনসুলিন হরমোনটা এই দিকে চলে আসে। তার মানে দেখুন এটা যেন একটা কি বলে এটাকে, শারীরবৃত্তীয় জৈব রাসায়নিক প্রক্রিয়া শরীরের মধ্যে ঘটে বলে এটাকে শারীরবৃত্তীয় বলা হয়। আর এখানে একটা জৈবিক প্রক্রিয়া ঘটে, তাই এটা জৈব রাসায়নিক প্রক্রিয়া। ঠিক আছে, এই জৈব রাসায়নিক শারীরবৃত্তীয় জৈব রাসায়নিক প্রক্রিয়ায় প্যানক্রিয়াস যখন প্যানক্রিয়াটিক জুস তৈরি করে সেখান থেকে বিটা সেলের ক্ষরণ হয়, বিটা সেল থেকে ইনসুলিন তৈরি হয়। এবারে দেখুন এই রকম আমাদের একটা অর্গান থাকে, যে অর্গানটার নাম কি, একেবারে খুব ছোট্ট করে আঁকার চেষ্টা করলাম। অ্যাকচুয়ালি তো এই 1 সেকেন্ডে আঁকা যায় না, জাস্ট বোঝানোর জন্য, আমি তো ছবি আঁকার কম্পিটিশনে আসিনি। তো দেখুন এই যে ইনসুলিনটা তৈরি হলো, সেই ইনসুলিনটা এইদিকে আসে। আর আমরা কি করি? আমরা খাই তো বাঁচার জন্য। আমরা যখন কোনো কিছু খাই তাহলে খেলে সেখান থেকে কি তৈরি হয়? গ্লুকোজ। কি তৈরি হয়? গ্লুকোজ। এই যে গ্লুকোজটা তৈরি হলো, সেই গ্লুকোজটা যখন ব্লাডের সঙ্গে মেশে, আমরা খাবার খেলে খাবারটা তো আর ব্লাডের সঙ্গে মেশে না, খাবার থেকে গ্লুকোজ তৈরি হয়, গ্লুকোজটা গিয়ে ব্লাডের সঙ্গে মেশে। আর ব্লাডের সঙ্গে যখন মেশে তখন ওই গ্লুকোজ লেভেলটা ব্লাডের মধ্যে হাই হয়ে যায়। তাহলে এখানে যদি খালি পেটে ওই যে দেখাচ্ছিলাম 100 হয়, তাহলে ভরা পেটে কি হবে? 140 হয়ে যাবে, মানে একটু বেড়ে গেল। এই যে বেড়ে গেল, এই বেড়ে যাওয়াটাকে নিয়ন্ত্রণ করে কে? এই ইনসুলিন হরমোন। এটা হচ্ছে একটা শারীরবৃত্তীয় জৈব রাসায়নিক প্রক্রিয়া। বোঝাতে পেরেছি আপনাদের? তো এই যে শারীরবৃত্তীয় জৈব রাসায়নিক প্রক্রিয়া রয়েছে, সেই শারীরবৃত্তীয় জৈব রাসায়নিক প্রক্রিয়া ইনসুলিন এসে এই গ্লুকোজটাকে ভেঙে দেয়, ভেঙে দেওয়ার পরে আবার স্বাভাবিক অবস্থায় নিয়ে আসে। তাহলে যখন আমরা কোনো খাবার খাই, খাওয়ার পরে ওটা বেড়ে যায়, আর তারপরে এই ইনসুলিনটা এসে ওটাকে আবার ভেঙে দেয়। এইটা হচ্ছে শারীরবৃত্তীয় জৈব রাসায়নিক প্রক্রিয়া। কিন্তু যখন যখন আপনার এটা বেড়ে যাচ্ছে আর কমছে না, আপনি HbA1c টেস্ট করে দেখলেন 7-এর উপরে উঠে যাচ্ছে, তার মানে এটা বাড়তেই আছে বাড়তেই আছে আর কমছে না। কমছে না কেন? কমছে না কেন? একটাই কারণ, যে ইনসুলিন নিশ্চয়ই আসছে না, যে ভাঙতো সে ভাঙছে না। খুব ভেরি মানে ইজি। তো এখানে দেখুন এই যে ইনসুলিন এসে এখানে ভাঙছে না বলে এটা বেড়ে যাচ্ছে। আচ্ছা, ইনসুলিন তাহলে আসছে না কেন এখান থেকে? ইনসুলিন নিশ্চয়ই জন্ম নিচ্ছে না, তৈরি হচ্ছে না। ইনসুলিন তৈরি হচ্ছে না কেন? নিশ্চয়ই
বিটা সেল আসছে না, তাই বিটা সেল আসছে না কেন? প্যানক্রিয়াস থেকে প্যানক্রিয়াটিক জুসের নিঃসরণ হচ্ছে না, তাই তার মানে এ প্যানক্রিয়াটিক জুস নিঃসরণ করতে পারছে না, মানে এ এখন ইনঅ্যাক্টিভ অবস্থায় আছে। এস আর এস, কি মনে হয়? ঠিক, তাহলে একে সুস্থতা দিতে হবে, তাই তো? একে সুস্থতা দিতে হবে। কিন্তু যখন একজন ডায়াবেটিক পেশেন্ট হয়ে যায় তখন ডাক্তারবাবুরা কি ট্রিটমেন্ট করে? কি ট্রিটমেন্ট করে? যারা এখানে ডায়াবেটিক পেশেন্ট আছেন আপনারা নিশ্চয়ই একমত হবেন, এখানে একটা ওষুধ দেওয়া হয় যার নাম হচ্ছে গ্লাইসিভেজ গ্রুপের ওষুধ দেওয়া হয়, মেটফরমিন গ্রুপের ওষুধ দেওয়া হয়। আসলে সেটা কি? সেটা হচ্ছে এই ইনসুলিন। তাহলে আপনি যতদিন বাঁচবেন ততদিন আপনাকে খেতে হবে, যতদিন আপনি খাবেন ততদিন আপনার গ্লুকোজটা হাই হবে, আর সেটাকে ভাঙার জন্য আপনার ইনসুলিন তৈরি হচ্ছে না, তাহলে বাইরে থেকে ইনসুলিন ইনটেক করতে হবে। এস আর এস, কি মনে হয়? তাহলে বাইরে থেকে ইনটেক করতে হবে। এবার বাইরে থেকে যখন আপনি এই ইনসুলিনটা ইনটেক করছেন তাহলে সারা জীবন আপনাকে ইনটেক করতে হবে। এটাই হচ্ছে এলোপ্যাথি ট্রিটমেন্ট, এর বাইরে কিছু আছে? এলোপ্যাথি ডাক্তারবাবু আমার সঙ্গে একমত, তাই তো? এবারে আসুন আমি যেটা দেখাবো যে আমাদের আল্ট্রা মডার্ন ট্রিটমেন্ট প্রসেস যেটা এই টিএনস আমাদেরকে প্রোভাইড করছে সেটা আসলে কি সেটা একটু দেখাবো আপনাদের। দেখতে চান তো? আসুন সেই জায়গাটা দেখাবো। কি বলছে যে অ্যাকচুয়ালি আমাদের প্রবলেমটা তাহলে কোথায়? প্যানক্রিয়াসে। এটাই হচ্ছে আমাদের বাই রুট ট্রিটমেন্ট প্রসেস। তার কারণ দেখুন, অ্যাকচুয়ালি এখানে এলোপ্যাথি ট্রিটমেন্ট বা মডার্ন ট্রিটমেন্ট কি করছিল? এখানে ট্রিটমেন্ট করা হচ্ছিল যে এখানে গ্লুকোজ বাড়ছে, তার জন্য এখানে গ্লুকোজ কমানোর জন্য ইনসুলিন বাইরে থেকে ইনটেক করাতে হচ্ছিল। আমাদের এখানে বাই রুট কিওর আমরা কথাটা আগে দাবি করেছি। বাই রুট কিভাবে হচ্ছে? বাই রুট হচ্ছে তার কারণ হচ্ছে এখানে যে প্যানক্রিয়াস অসুস্থ, আমরা যদি অসুস্থ হই আমাদের কি দরকার? পুষ্টিকর খাবার খেতে হবে, আর তার সঙ্গে সঙ্গে রেগুলার বেসিকে এক্সারসাইজ নিতে হবে। তার জন্য আমরা সবাই কি বলি? মর্নিং ওয়ার্ক ইজ এ গুড হেলথ, আমরা বলি তো? আচ্ছা, আমরা সবাই মর্নিং ওয়ার্ক করি তো? কেউ করি না। তাহলে যদি আমরা মর্নিং ওয়ার্ক না করি তাহলে আমাদের গুড হেলথকে আমরা ধরে রাখতে পারবো? পারবো না। তাহলে সেই জায়গায় আমাদের গুড হেলথকে ধরে রাখার জন্য যদি দুটো জিনিস প্রয়োজন হয়, একটা হচ্ছে সুষম আহার আর তার সঙ্গে সঙ্গে এক্সারসাইজ, এটা আমাদের করতে হয়। তাহলে আজকের আমাদের শরীরে থাকা একটা অর্গান যার নাম হচ্ছে প্যানক্রিয়াস বা অগ্নাশয়, তাহলে তার সুস্থতার জন্য কি দরকার? সেম জিনিসটাই দরকার, একদিকে পুষ্টিকর খাবার আর একদিকে এক্সারসাইজ, এই দুটো জিনিস দরকার। এর যে পুষ্টিকর খাবার, সেই খাবারটা কি জানেন আপনারা? এটা একমাত্র হোমিওপ্যাথি ডাক্তাররাই জানেন। এর জন্য একটা গাছরা আছে যার নাম হচ্ছে জিমনিমা সালভেস্টা, যেটা একটা মাদার টিংচার আমরা সহজে একটা পেশেন্টকে, ডায়াবেটিক পেশেন্টকে প্রেসক্রাইব করি। তো সেই জিমনিমা সালভেস্টা এটা ভারত সরকারের আয়ুষ মন্ত্রক দপ্তর থেকে রিসার্চ করে তার সার্টিফাইড প্রাপ্ত একটা সাপ্লিমেন্ট ফুড রয়েছে যার নাম হচ্ছে জিমনিমা সালভেস্টা, যেটা টিএনস অর্গানাইজেশন এটা মার্কেটিং করে। বুঝতে পারলাম? এর বাইরে আর কারো কাছে এটা পাবেন না। এটা কিন্তু ভারত সরকারের আয়ুষ মন্ত্রক দ্বারা প্রস্তুত একটা সাপ্লিমেন্ট ফুড যার নাম হচ্ছে জিমনিমা সালভেস্টা। তো সেই জিমনিমা সালভেস্টা আমরা এখানে সাজেস্ট করি একটা মানুষের প্যানক্রিয়াসকে সুস্থতা দেওয়ার জন্য। আর তার সঙ্গে সঙ্গে কি করা হবে? তাহলে আমরা খাবার তো দিয়ে দিলাম, এই খাবার দেওয়ার পরে তাকে কি করতে হবে? আগে তো তার ঘুমটা ভাঙাতে হবে। ঘুমটা ভাঙানোর জন্য কি করতে হবে? এই থেরাপি। এই থেরাপির মধ্যে কি আছে? যেটা হচ্ছে আকুপ্রেশার থেরাপি। আমাদের প্যানক্রিয়াসের যে পয়েন্টটা রয়েছে এই জায়গাটাতে রয়েছে, আর তার সঙ্গে সঙ্গে এখানে রয়েছে। তাহলে যখন আমি এই রকম ভাবে থেরাপি নেব, বা পায়ে যদি বলি, তাহলে যে পায়ের যে ভাঁজটা আছে যেটা আমাদের মাটির সঙ্গে টাচ হয় না, সেই জায়গাটা হচ্ছে প্যানক্রিয়াসের পয়েন্ট। যখন আপনি পা রাখবেন বা হাত রাখবেন তাহলে কি হবে? ওই প্যানক্রিয়াসের পয়েন্টটাকে স্টিমুলেট করবে। কতবার স্টিমুলেট করবে? প্রতি মিনিটে ৭,২০০ বার পেনিট্রিয়েশন হবে। ওই ৭,২০০ বার পেনিট্রিয়েশন যদি হয় তাহলে 10 মিনিটে কতবার পেনিট্রিয়েশন হবে নিশ্চয়ই বুঝতে পারছেন। আর ওই পেনিট্রিয়েশনের মাধ্যমে আপনার প্যানক্রিয়াস সুস্থ হতে পারে। তার মানে তার ঘুমন্ত অবস্থা কাটাচ্ছেন, আর তার সঙ্গে সঙ্গে তাকে কিছু খাবার দিতে হবে যে এনার্জেটিক হবে। তার জন্য কি খাবার দিতে হবে? যেটা হচ্ছে জিমনিমা সালভেস্টা। এই দুটো জিনিস যদি আমরা ইনটেক করাতে পারি, সায়েন্টিস্টরা বলছেন বা এই আল্ট্রা মডার্ন ট্রিটমেন্ট যেটা দাবি করছে যে উইদিন 8 to 10 মান্থ যদি এটা কন্টিনিউ করা যায় তাহলে একটা ডায়াবেটিক পেশেন্ট 100% বাই রুট কিওর করতে পারবে। বুঝতে পারলাম? তাহলে আজকের ডেটে WHO যেটা বলছে যে প্রতি